তাহলে আমরা দেখো দূরবীক্ষণ যন্ত্র নিয়ে স্টাডি করলে প্রথমেই তোমরা দূরবীক্ষণ যন্ত্রের চিত্রটা একটু দেখার চেষ্টা করো। তোমরা কীভাবে দেখো? আসলে এই জিনিসটা অনেকটা দেখতে এরকম না? এদিক দিয়ে নিচের দিকে দেখি, এটাকে বলা হয় পাথ ফাইন্ডার। মানে ওটা দিয়ে ফোকাস করতে না পারলে কী করি, এটা দিয়ে আগে দেখি জিনিসটা বোঝা আছে দেখি, তারপরে এটা লাগাই। আমরা এটা চালাকিটা করতাম আমাদের ল্যাবে আর কি। দুটো থাকতো তো আমরা কী করতাম, নিচে টুকরে ফেলতাম, দিতাম, তারপর দিয়ে তারপর কাজ করতাম। এবার যন্ত্রের কার্যক্ষমতা অবশ্য কমে যায়। তাহলে দেখো মানুষের দিকে থাকবে নাকি মানুষের দিকে থাকবে? দূরবীক্ষণ যন্ত্রের কাজ কি? দূরের জিনিসটা কাছে জিনিস দেখা। তাহলে আমার এটা কোন দিকে থাকবে? আকাশের দিকে থাকবে। এই যে দেখো এখান থেকে একটা কি সূর্য বা ব্ল্যাক হোল হাবি যাবি যাই বলো, ডট ডট দিয়ে বসো, তবে অনেক দূর, অসীম দূরত্বে একটা বস্তু দেখতেছি। এই ডিস্টেন্সের কথা অসীম বোঝাচ্ছে। সেটা থেকে আলো রশ্মি আসবে, সেই ছোট বস্তুটাকে অসীম দূরত্বের সেই ছোট বস্তু থেকে আমরা কি করবো, বড় করে দেখবো। সূর্য কি? সূর্য কোটি কোটি কিলোমিটার দূরে জানি দেখা যাচ্ছে। যাই হোক, একদম দেখতে পারবো, মানে সূর্যের ভিতরের অংশগুলো দেখা যাবে। আলোকে কমিয়ে দেখার যন্ত্র আমরা ব্যবহার করছি না? মানে তোমরা কোথাও পড়ে থাকতে পারো, আগে আমাদের ছিল আর কি, আমরা বলতাম পাইরোমিটার, বলতাম এটা আলোক পাইরোমিটার। মানে উত্তপ্ত বস্তু দেখার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটাকে বলা হয় কি, আলোক পাইরোমিটার। তো এখন তোমাদের নাই এগুলা, তোমরা এটা দিয়ে দেখো, এটা দিয়ে উত্তপ্ত বস্তু, সমস্যা কি? ওইটা দিয়ে দেখলে কি উত্তপ্তগুলো আমার চোখে চলে আসবে নাকি? তাপ চলে আসবে? আসবে না। এবার আমি জিনিসটাকে না দেখবো, গ্লোটাকে মিনিমাইজ করে দেখার পলিসি আমরা আবিষ্কার করছি, তো যাতে আমাদের চোখ নষ্ট না হয়। এমনি দেখো সূর্যের দিকে আমি এমনি তাকাইতে পারবো খালি চোখে, কিন্তু একটা লেন্স দিয়ে তাকাইতে পারবো না। তাহলে লেন্স দেওয়ার কারণে আমার চোখে সেই ফোকাসটা ব্যবহার লাগবে না। কিন্তু তো আমরা কত রকম লেন্স বানাইছি মানুষ। তাহলে এটা হচ্ছে অবিলক্ষ্য, মানে অবজারভার, আর এটা হচ্ছে কি অভিনেত্র। আমরা এদিকে চোখ দিয়ে মানুষ দেখি বিদায় এটাকে আমরা বলি অভিনেত্র। দেখো এটাকে আই পিচ বলবো। এই আই পিচ এবং এই অভিনেত্রে অবজারভারের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি নলের দৈর্ঘ্য। তাহলে আগের মতোই আমরা সেই জিনিসটাকে আমরা কী করবো, এখন এভাবে স্থাপন করে লম্বালম্বিভাবে আমরা এই রশ্মি চিত্রটা বোঝার চেষ্টা করব। রশ্মি চিত্রটা তাহলে একটু দেখি। এই দেখো, এটা হলো লেন্স, একটা লেন্স আর একটা লেন্স পিছনে। তাহলে এই লেন্সকে যদি আমি অবজারভার বলি, তাহলে এই অবজারভার আলোক রশ্মি থেকে এসে পড়বে অসীম থেকে, অসীম থেকে এভাবে এসে পড়বে। সাপোজ এটা হলো অবজারভারে এসে পড়লো। আমরা জানি অসীম থেকে আলোক রশ্মি আসলে সেটা কোথায় মিলিত হবে? সবাই জানি আমরা, সেটা ফোকাস মিলিত হবে। এই দেখো ফোকাস মিলিত হলো, এটা সোজা চলে গেল। এটা জাস্ট ভাগা করে ফোকাস আমি এমন একটা ডিস্টেন্সে দিব, এই ডিস্টেন্সটাকে আমি পরে বলবো ফোকাস। এটা হচ্ছে লেন্সের কি, এটা হলো ওই যে 6টি লেন্সে 6টি পজিশনে বিম্ব গঠন উত্তর লেন্সে তোমরা জানো প্রথমটা কি ফোকাসে বিম্ব গঠন করা হয়। বা 1/u সমান 1/b সমান 1/f সমীকরণে u সমান ইনফিনিটি বসাও, b সমান f বের হবে। তাহলে এই লেন্স এখান থেকে যে আলোকরশ্মিটা তৈরি হচ্ছে সেটাকে আবার কে বিবর্তিত করবে? আর একটা লেন্স, যেটাকে আমরা বলছি আই পিচ বোস। একটু বড় করে রাখবো আই পিচ। তাহলে দেখো লেন্স আপতিত হয়েছে, কিন্তু এটা এই যে আপতিত হলো, আপতিত হলো। ওকে, এখন প্রথম আমি এই কাজটা এভাবে করবো। প্রথমে এই যে এখান থেকে এটা আঁকবো, দেখো আমি এটাকেও ফোকাসে রাখছি, মানে এই বিম্বটাকে এই লেন্সের ফোকাসে রাখছি। তাহলে এটা এফ নট, এফ ই, এটা যেহেতু আই পিচ। তাহলে ফোকাসে রাখলে আমরা জানি এমনভাবে বিম্ব গঠন করবে যাতে কি অসীমে হয় বা এদিকে মিলিত না হয়, এমনভাবে বাড়াবো যাতে এরা কিনা হয়। পুরো কাজটা সোজা নিতে হবে না, এদিকেও মিলিত হবে না, এদিকেও মিলিত হবে না। ঠিক আছে, এটাকে বলা হয়, এটাকে বলে স্বাভাবিক ফোকাসিং। স্বাভাবিক ফোকাসিং আমি বলি এটাকে আমজনতার ফোকাসিং। এখানে বস্তুটাকে আমরা দেখতে পাবো অসীমে যেহেতু বিম্ব গঠন হচ্ছে।
হবে না। এটার নাম কি? স্বাভাবিক ফোকাসিং। লিখো স্বাভাবিক ফোকাসিং, স্বাভাবিক ফোকাসিং। এটা সমান কত? ইনফিনিটি। ওকে, আর এখানে এটা হচ্ছে এই দূরত্বটাকে আমি বলবো ইউ ভি ও, আর এই আপাতত এই দূরত্বকে আমি বলবো ইউ ই। আর ইউ দেখতে পাচ্ছে এখানে ইউ ই তো ইনফিনিটি হবে, অসীমে মিলিত হবে যেহেতু বলতেছি আমি, ঠিক আছে? এটা তোমাদের জানা আছে এই জিনিসগুলো। ওকে, এটাকে বলা হয় কি বললাম? স্বাভাবিক ফোকাসিং। আমজনতার ফোকাসিং না, আমরা আপনারা দেখলে যে যা দেখবো আর কি টেলিস্কোপে, সেটাকে আমরা বলছি স্বাভাবিক ফোকাসিং। এখন লিখেন দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন। দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন। দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন লেখার পাশাপাশি আমরা এখানে কিছু কাজ করব। এটাকে নাম দিব ই দি, এটাকে নাম, এটাকে দিব ও দি, এটাকে দিব, এটাকে এফ লাগাই, এফ, এটা ই। আমাদের চোখ থাকে এই পাশে না? তাহলে দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন হচ্ছে, লিখেন দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন বলতে দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন বলতে এম সমান আমরা লিখব চোখে বিম্ব দ্বারা সৃষ্ট কোণ এবং লক্ষ্যবস্তু দ্বারা সৃষ্ট কোণের অনুপাতকে বোঝায়। লিখেন দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন বলতে চোখে বিম্ব দ্বারা সৃষ্ট কোণ এবং চোখে বিম্ব দ্বারা সৃষ্ট কোণ এবং লক্ষ্যবস্তু, চোখে লক্ষ্যবস্তু দ্বারা সৃষ্ট কোণের অনুপাতকে বোঝায়। পুরোটা দেখা যাচ্ছে? নিচে লিখতে পারবো? তাহলে দেখো, সাপোজ ধরলাম এই কোণটাকে আমি আলফা ধরলাম, বলতো এটা আলফা হলে এটাও কি আলফা নয়? এই কোণটাকে ভিটা ধরলাম, তাহলে এটাও কি ভিটা নয়? তাহলে বলতো বিম্ব দ্বারা সৃষ্ট কোণ কোনটা এখানে? বিটা না? এই তো বিম্ব চোখে সৃষ্টি করছে না এটা। আবার দেখো লক্ষ্যবস্তু দ্বারা সৃষ্ট কোণ কোনটাকে বলবো? আলফাকে বলবো না? এই যে লক্ষ্যবস্তু, তাহলে আমি কি লিখবো? সমান বিটা বাই আলফা লিখতে পারি। দেখা যাচ্ছে? বিটা বাই আলফা লিখতে পারি। দেখো এখানে বিটা আলফা খুবই ছোট, অ্যাঙ্গেল খুব ছোট হলে থিটাকে সাইন থিটা লেখা যায়, কস থিটা লেখা যায়, টেন থিটা লেখা যায়। তাহলে আমি লিখবো 10 বিটা বাই 10 আলফা লিখতে পারি। ইফ সো, যদি এটি হয় তাহলে বা দিয়ে আমরা এম সমান কি লিখতে পারি? বা এম সমান 10 বিটা সমান দিলে এখানে যদি আমি এখন পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, এমন এটাকে দিলাম আমি পি নাম দিলাম, তাহলে কি লিখবো? 10 থিটা সমান লম্ব বাই ভূমি, লম্বকে এফ পি বাই ভূমিকে ও এফ। একবার আমি ক্রস দিয়ে দিলাম এখানে। 10 আলফা সমান, সরি 10 বিটা সমান আগে লিখবো না? আচ্ছা 10 বিটা সমান কি হবে আগে? তাও এফ পি ডিভাইডেড বাই ইএফ বা এফ ই, যাই হোক। আবার এরপরে কি আসে? এফ পি এর নিচে চলে যাবে ও এফটা উপরে উঠবে, ঠিক না? এটা করা যায়। ইএফ মানে ও এফ মানে কি? এফ নট না? আর এটা মানে কি? এফ ই। লিখেন, এটা লিখেন। তাহলে এটা হচ্ছে কি? দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা। নলের দৈর্ঘ্য সমান আমরা কি বলেছিলাম?
তাহলে এটা না, মানে কি এটা প্লাস এটা লিখতে পারি না, মানে এফ নট প্লাস এফ ই। ইউভি লেখার দরকার নাই এখানে, এখানে ফোকাস হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট এই অংশে। তাহলে আমরা লিখতে পাচ্ছি এটা হচ্ছে এফ নট প্লাস এফ ই। কিন্তু স্বাভাবিক ফোকাসিং দিয়ে আমাদের কোনো কাজ আছে? কোনো কাজ নাই। আমাদের ফোকাসিং দরকার এখন, অস্বাভাবিক ফোকাসিং দরকার এখন আমাদের। দ্যাটস মিন আমরা কি বলবো সেটাকে বলবো স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব ফোকাসিং, মানে 25 সেন্টিমিটার যেখানে আমরা দেখতে পাই। তাহলে লিখবো এটাকে লিখবো স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে ফোকাসিং। চিত্র রাখতে হবে তাহলে আগের মতো আমরা এটা আঁকলাম। দেখো অসীম থেকে আলোক রশ্মি আসবে, সে আলোক রশ্মিটা এসে কি হবে, একটা এভাবে পড়লো, একটা এভাবে পড়ে আমরা জানি কোন দিক দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে। এই যে ফোকাস দিয়ে গেল, এটা হলো ফার্স্ট ইমেজ ফর দ্য লেন্স অবজারভার। দেন এই জিনিসটাই কি হয়ে যাবে, দ্বিতীয় লেন্স আমরা কি করব, আবার বিবর্ধিত করব। ওকে, এখন এদিকে তাকাই, এদিকে তাকাই, এদিকে তাকাই। তাহলে আমরা বলছি দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে আমাদের টার্গেট কি, এখন আমরা অবাস্তব বিম্ব পাইতে চাই 25 সেন্টিমিটারে, যাতে আমরা ভালো করে দেখতে পাই। তাহলে দেখতে গেলে আগে এখানে এফ নট ধরছি, এটা এফ ই ধরছি। এখন আমরা কি করব, এই লেন্সটাকে ঘুরিয়ে, স্ক্রুটাকে ঘুরিয়ে আরও এদিকে নিয়ে আসবো। নিয়ে আসলে কি হবে, এটা ফোকাসের ভিতরে চলে আসবে, ঠিক না? দেখো ফোকাসের ভিতরে নিয়ে আসছি আমি, ফোকাসটা এদিকে নিয়ে আসছি। তাহলে দেখুন অবাস্তব বিম্ব হয়ে যাবে। এটা করলেই কাজ শেষ। এরপর আমি চিত্র আঁকার জন্য আর ওর উপর নির্ভর করবো না। কীভাবে দেখো, আগেটা আঁকবো যেভাবে দেখাইছে আগে। এখন জাস্ট এই পাশে বাড়ানোর সময় এমনভাবে বাড়াবো যাতে এরা ওইদিকে মিলিত না হয়ে পিছন দিকে মিলিত হয়, তাহলে কাজ শেষ। দিস ইজ চূড়ান্ত বিম্ব। কিচ্ছু করি না, খালি ওই মেকানিজম, এই মেকানিজমটা বুঝতে হবে। এখান থেকে প্রশ্ন হয় স্বাভাবিক ফোকাসিং এবং অস্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব ফোকাসিংয়ের মধ্যে পার্থক্য কী, কেন স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব ফোকাসিং আমাদের লাগে, তাহলে তোমাকে এখান থেকে বুঝাইতে হবে। স্বাভাবিক ফোকাসিংয়ে কী হয়, বিম্ব ছিল অভিনেত্রের ফোকাস দূরত্বে, যার দরুন অস্পষ্ট বিম্ব তৈরি হয় অসীমে। আর এখানে কী হয়, আমরা স্ক্রুকে ঘুরিয়ে অভিনেত্রকে এমন দূরত্বে নিয়ে আসি যাতে প্রথম লেন্স কর্তৃক সৃষ্ট বিম্বটা দ্বিতীয় লেন্সের ফোকাসের ভিতরে চলে আসে, যার দরুন অবাস্তব এবং স্পর্শ দর্শনের নিকটতম দূরত্বে বিম্ব সৃষ্টি হয়। এর মতো এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে কি আলফা, এটা হচ্ছে বিটা, বিটা। ওকে, এটার নাম দিয়েছিলাম কি ও এফ ই, এটা কি ইউ1 লিখে এখন আমি একটু চেঞ্জ করলাম। আর এটা হচ্ছিল কি পি। ওকে, আর এটা এফ ছিল, এটা ছিল এফ, আসলে এটা ছিল এফ, এটাকে আমি F1 নাম দিতে পারি। এটা হলো এফ, এটাকে F1 নাম দিলাম। এখন একটু চেঞ্জ হয়েছে, কিন্তু আগের মতো চিন্তা করলে হবে না। তাহলে এই যে বিবর্ধন সমান কি লিখবো, এম সমান আমরা আগের মতোই লিখবো বিটা বাই আলফা। বিটা বাই আলফা মানে কি 10 বিটা বাই 10 আলফা। তাহলে এখন কি হবে, 10 বিটা সমান কি লিখবো আমি, 10 বিটা সমান যদি আমি লিখতে যাই তাহলে আমার পাবো হচ্ছে 10 বিটা সমান, তাহলে F1P ডিভাইডেড বাই E1 F1 না, ইনটু ক্রস দিয়ে দিলাম। তাহলে 10 আলফা সমান লিখবো হলো তাহলে আলফা সমান লিখতে পারি F1P সমান, নিচে F1P চলে আসবে, উপরে হবে ও F1 না। তাহলে এটা করা যায়, দেখা যাচ্ছে নিচে, দেখা যাচ্ছে, আরেকগুলো লিখতে পারবো।
হ্যাঁ, তাহলে আমি এখন ও এফ ওয়ান সমান কি লিখতে পারি বলো তো দেখি? ও এফ ওয়ান সমান কি লেখা যায়? কেউ বলো তো দেখি, বুদ্ধি খাটায়। ও এফ ওয়ান মানে কত? এফ নট। কিন্তু ই ওয়ান এফ ওয়ান সমান কিছু লিখতে পারি? ই ওয়ান এফ ওয়ান, ই ওয়ান এফ ওয়ান ছিল, হ্যাঁ। ই ওয়ান এফ ওয়ান সমান কিছু লেখার সুযোগ আছে? সুযোগ নেই। আগে এফি এখন লিখতে পারতেছি না, এখন তো এফি এতটুকু। তাহলে আমি এখন ইউ ওয়ান এফ ওয়ান বসাই দিই এটাকে। ওকে, ই ওয়ান এফ ওয়ান। এখন আমাকে এই ই ওয়ান এফ ওয়ানের মান বের করতে হবে। দেখে নাও তাড়াতাড়ি। What about duster? তো ই ওয়ান এফ ওয়ান কার? অভিনেত্রের না? তো অভিনেত্রের হলে তো আমরা জানি ওয়ান বাই, দেখো তো দেখি, ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সমান ওয়ান বাই এফ। তাহলে এটা যদি লিখি ওয়ান বাই ইউ ওয়ান এফ ওয়ান সমান এরকম দাঁড়ায় না, ওয়ান বাই ই ওয়ান এফ ওয়ান। এখন এটা 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 হিসাব করতে হবে। তাহলে এটার নাম দিলাম কিউ, ই ওয়ান কিউ বি, ঠিক না? ই ওয়ান কিউ সমান ওয়ান বাই এফ ই, ঠিক না? কারো দ্বিমত আছে? তাহলে এই লেন্সের ক্ষেত্রে আমি ওই যে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই বি সমান ওয়ান বাই এফ সমীকরণটা লিখলাম। তো ওয়ান বাই ই ওয়ান এফ ওয়ান রেখে দিলাম। বলেন তো এটা সময় লিখতে পারি? এবং এই লেন্স কর্তৃক সৃষ্ট বিম্ব 25 সেন্টিমিটার দূরত্বে এবং অবাস্তব। 25 সেন্টিমিটারকে আমি ডি দ্বারা প্রকাশ করি, তাহলে মাইনাস ডি লেখা যায়। তাহলে এখান থেকে ওয়ান বাই ইউ ওয়ান এফ ওয়ান বের করে ফেলি। পেয়ে গেলাম। এখন এম সমান বসাই দিব। এই যে মানটা পেয়ে গেলাম, সেখানে আমরা কি করব? সুতরাং এম সমান পাচ্ছি এফ নট ইন্টু ওয়ান বাই এফ ই প্লাস ওয়ান বাই ডি, ঠিক না? টেকনিক আর কি। এখান থেকে আমি যদি ওয়ান বাই এফ ই কমন নিয়ে ফেলবো একদম, নিলে কি দাঁড়াবে? ওয়ান বাই এফ ই বাই ডি। এটা হচ্ছে বিবর্ধনের রাশিমালা। আমাদের নলের দৈর্ঘ্য এর সমান এফ নট প্লাস এফ ই। এখন এফ ই কি লিখতে পারতেছি? এই দুটো দূরত্ব তো নলের দৈর্ঘ্য। তাহলে এফ নট প্লাস আর কে লিখবো? এফ নটের সাথে আর কি যোগ করলে নলের দৈর্ঘ্য পাবো? এফ ই তো আর লেখা যাচ্ছে না, এফ ই তো এখানে এদিকে ঢুকে গেছে। এটা না, এফ নট প্লাস এটা মানে ই ওয়ান এফ ওয়ান। তাহলে ই ওয়ান এফ ওয়ানের মান এখান থেকে বের করতে পারি? দেখো তো দেখি, ওয়ান বাই ই ওয়ান এফ ওয়ান সমান এফ ই ইন্টু ডি, উপর হবে এফ ই প্লাস ডি, ঠিক না? তাহলে ই ওয়ান এফ ওয়ান সমান কি হবে? এফ ই ডি বাই এফ ই প্লাস ডি বা ডি প্লাস এফ ই যাই লিখি। তাহলে আমি পাচ্ছি এফ নট প্লাস ডি ইন্টু এফ ই যাই বলি, ডি প্লাস এফ ই। দিস ইজ নলের দৈর্ঘ্য। দেখো তাহলে আমরা এখানে চারটা সমীকরণ পেলাম। এই চারটা সমীকরণ তোমাকে মেমোরাইজ করতে হবে। মেমোরাইজ করলেই তুমি এই চ্যাপ্টারের সিকিউ এবং এমসিকিউগুলো সলভ করতে পারবে। দেখো চারটা সমীকরণ আমি আবার একটু আলোচনা করব। তাহলে চারটা সমীকরণে এক নম্বর কি পেয়েছিলাম? একটা হলো স্বাভাবিক ফোকাসিংয়ে, আমার এক নম্বর সমীকরণটা ছিল বিবর্ধন এম সমান কি এফ নট বাই, ভেরি সিম্পল একটি ইকুয়েশন। অভিলক্ষের ফোকাস দূরত্ব উপরে, নিচে অভিনেত্রীটা, এবং নলের দৈর্ঘ্য সমান এল সমান ছিল এফ নট প্লাস এফ ই। ওকে, দ্বিতীয় ক্ষেত্রে আমরা জানি স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে ফোকাস সি। এখানে আমরা দুটো সমীকরণ পেয়েছিলাম। একটা ছিল এফ সমান এফ নট বাই এফ ই থাকবে কমন, ওটা আগে লিখে ফেলবো। লিখার পরে ওয়ান প্লাস ডি বাই এফ ই লিখবো নাকি এফ ই বাই ডি লিখবো? ডি বাই এফ ই ছিল সরল অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে। ওই সমীকরণটা যাদের মুখস্থ আছে তারা খালি উল্টা লিখে দেবে, এফ ই বাই হয়ে গেল।
এরপরে আর কি নলের দৈর্ঘ্যের যে সমীকরণটা আমরা জানি এফ নটটা আগে লিখবই, লিখার পরে একটা কনফিউশন তৈরি হয়, সেটা হলো এফি বা এফি ডি আগে লিখবো উপরে লিখবো নাকি প্লাস টু উপরে লিখবো, এরকম একটা কনফিউশন হয়। সেটা মনে রাখার পলিসি হচ্ছে এরকম একটা ত্রিভুজ চিত্র মনে রাখবা। পাহাড়ের উপরে ছোট, নিচে কি বড়, তাহলে নিচে দিব বড়টা যোগ এফি প্লাস ডি আর উপরে দিব এফি ডি। এভাবে এই টেকনিকটা করলে কিন্তু আমার ছাত্র জীবনে আমি যতবার চিন্তা করছি তখন আমার প্রতিবারই আমি কনফিউজ হইতাম, প্লাস টু করে না গুণটাও করে। কিন্তু যখন এই পলিসিটা অ্যাডাপ্ট করছি দেখি যে না আর কখনো গুলি নেই, ও পাহাড় উপরে গুণে তো আর মাঝখানে গুণ চিনে দিতে হয় না, ছোটো উপরেটা। এই পলিসি অ্যাডাপ্ট করে মনে রাখার চেষ্টা করবে। এছাড়াও এখানে এই যে ইউ জিরো সমান ইনফিনিটি অন্যান্যগুলো এগুলো মনে রাখার চেষ্টা করবে, এখান থেকেও সিকিউ হয়ে যেতে পারে মাঝখান থেকে। তাহলে এখন আমরা একটু সিকিউ পড়ি, লিখো সিকিউ হলো একটি দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 40 সেন্টিমিটার এবং 5 মিলিমিটার। আমি এখানে ফাঁক রাখছি, তোমরা একটু ফাঁক রাখবা। এবার লিখবা প্রশ্ন ক, স্বাভাবিক ফোকাসিং এ বিবর্ধন ও নলের দৈর্ঘ্য বের করো। খ, স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব ফোকাসিং এ বিবর্ধন ও নলের দৈর্ঘ্য বের করো। ওকে, গ দিকে আর একটা প্রশ্ন আমরা বানানোর চেষ্টা করি। যদি আমরা বলি যে অভিলক্ষকে (1.25 প্রতিসরণ অঙ্কের মাধ্যমে স্থাপন করলে বিবর্ধনের পরিমাপ পরিবর্তন হবে কি? খালি একটা স্থাপন করছি, তাহলে এক্ষেত্রে আপনারা আমাকে বলবেন স্যার কাচের প্রতিসরণ অঙ্ক দেন। হ্যাঁ দেবো, আমি একটু বাড়াই দিলাম 1.43 দিলাম। দেখা যাক কি অবস্থা হবে, বা এটা কি আদৌ আর দূরবীক্ষণ যন্ত্র থাকে কিনা নাকি অন্য কিছু হয়ে যায় সেটা দেখার বিষয়। হতে পারে না। ধরো প্রথম লেন্সের মানে ফোকাস দূরত্ব এত পরিবর্তন হয়ে গেছে, সেটা দ্বিতীয় লেন্স ফালায় চলে গেছে ডিম্বটা, তাহলে এটা কি দূরবীক্ষণ যন্ত্র থাকবে? মানে কথাটা তোমাকে তোমার মতো করে লিখতে হবে।
লিখছি, লিখলে আমরা সলভ করে ফেলি। তাহলে সলিউশন তো ভেরি ইজি। এটা এই চ্যাপ্টারের আসলে এই অংশে একটা মজার ব্যাপার হচ্ছে কি, তোমরা জাস্ট সমীকরণ জানবা তো পারবা। তাহলে ক এর ক্ষেত্রে আমরা কি জানি, F0/FE। তো F0 কত, 0.4 আর 0.05 কত আসে এটা। আর এল সমান আমরা জানি F0+FE, এটা আমরা 0.005। ইয়েস, দেখো এগুলা ভুল করো না আবার। 0.4 প্লাস, আমরা না পারলে আমি পারবো, সমস্যা নাই। কত, 80 হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে হয়ে গেল না দুইটা অ্যান্সার। এবারে গতে খতে বেরিয়ে ইজি। তাও যা সূত্র জানতে হবে, কি জানতে হবে, এই যে এখন সূত্র লেখার পালা। ওই যে বলছি টেকনিক 1+D/FE নাকি FE/D, বসায় দাও। 0.4 ডিভাইডেড বাই 0.005 ইন্টু 1+D মানে জানি 0.25 ডিভাইডেড বাই সরি 0.005 ডিভাইডেড বাই 0.25। অর্থাৎ বেলো গেট দ্য বেলো। এর সমান কি জানি 0.4 প্লাস D ইন্টু FE, D কত 0.25 ইন্টু FE 0.005 ডিভাইড বাই 0.25 প্লাস 0.05। ওই যে পিরামিড চিত্র মনে রাখতে হবে। গেট দ্য ভ্যালু। হ্যাঁ এটা .4049 দিলাম, আর দিলাম না। That's the answer. But there's another one. Who can do it? I think we should put it as HW. Okay? So, গ নাম্বার একটা প্রশ্ন তোমরা আছে দেখতে পাচ্ছ সিকিউএ। এই প্রবলেমটা তোমরা HW আকারে করে চমৎকার কমেন্টস লিখবা নিচে, আসলে কি সিচুয়েশন হবে, কেমন এক্সপ্লেইন করতে হবে। আমরা আরেকটা জিনিস দেখো, টেলিস্কোপ আরেক ধরনের টেলিস্কোপ আছে, এটাকে বলা হয় কি রিফ্লেক্টিং টেলিস্কোপ। আমি জাস্ট রিফ্লেক্টিং টেলিস্কোপে কিভাবে কাজ করে সেটা একটু দেখিয়ে শেষ করে দেব। রিফ্লেক্টিং টেলিস্কোপ, কত রকম যে টেলিস্কোপ আছে তোমরা উপরে ক্লাসে যায় অবাক হয়ে যাবা। আকাশটাকে আমরা আজকে আমরা দেখতেছি, আমাদের সৌরজগৎ পার হয়ে আমরা আরেকটা টেলিস্কোপের ছোটগুলো দেখছি, ল্যাবে ছোটো ছোটো যেগুলো দেখছি। বড় টেলিস্কোপ আমাদের দেশে আছেই তো একটা মনে হয়। আকাশ পর্যবেক্ষণের জন্য টেলিস্কোপ কয়টা আছে আমাদের? ওই যে আমরা খুব প্রচার করে না সরকার, এই যে চন্দ্রগ্রহণ হলে সূর্যগ্রহণ হলে মানে কি নব থিয়েটারে এই সে হাবি যাবি কত কিছু মানুষ দেখতে পারবে, মানুষ দেখতে পারবে, পিছনে হাত দিয়ে ভেবে যায়। হ্যাঁ আমিও দেখি নাই, তুমি দেখছো? আমি জানি। আচ্ছা দেখো, রিফ্লেক্টিং টেলিস্কোপ মানে কি দেখো, এটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে এখানে একটা অবতল দর্পণ লাগবে আগে, ঠিক আছে? অবতল দর্পণ লাগবে। এটা হলো অবতল দর্পণের, জাস্ট দেখো, এটা এত বোঝার কিছু নেই। এটা হলো অবতল দর্পণ, এটা হলো তার প্রধান অক্ষ, এটা হলো তার ফোকাস ধরলাম। এই ফোকাসের আগে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আর একটা সমতল দর্পণে স্থাপন করব। এরপরে নিচে একটা লেন্স রাখবো, এখানে একটা লেন্সটা মোটামুটি এই
এমন একটা দূরত্বে স্থাপন করতে হবে যাতে কি বিম্ব তৈরি হয়। আমি দেখাচ্ছি এখন। ধরো দিলাম দূরবর্তী বস্তু দিলাম এখানে এই পাশ, তো এই পাশ থেকে দুটো আলোক রশ্মি আসবে, এ আসলো, এসে পড়লো, প্রধান অক্ষের সমান্তরাল এসে আপতিত হলো। আপতনের পর আমরা জানি টি ফোকাসে মিলিত হয়, তো ফোকাসটা একটু পিছনে, তাহলে কী হবে, এখান থেকে এসে এখানে আপতিত হবে একটা, আর একটা এসে কোথায় আপতিত হবে, এখানে আপতিত হবে। দেখো, কিন্তু আপতিত হইতে তো পারতেছে না, এখানে একটা বিম্ব গঠন ঘুরতে আর কি, কিন্তু আমি মাঝখানে কি দিয়ে দিচ্ছি সমতল দর্পণ। সমতল দর্পণ রিফ্লেক্ট করবে, আবার রিফ্লেক্ট করলে আবার কি হবে, আবার দেখো এইভাবে আর এইভাবে আলো সে আপতিত হবে, মানে একটু কি অপসারী গুপ্তের ন্যায় আপতিত। অপসারী মানে কি ছড়িয়ে পড়ার মতো করে। আর এই লেন্সের কাজ হবে হলো সেটা তাহলে অপসারী গুচ্ছের ন্যায় হচ্ছে না, সে কি জাস্ট সমান্তরাল করে দেবে, সমান্তরাল করে দিয়ে আমরা এখন আমাদের চোখে আপতিত হবে। এখানে আমরা চোখ স্থাপন করবো, এখানে একটা লেন্সও দিছে দেখলাম, সেই লেন্স আবার কী করবে, এখানে এক জায়গায় জড়ো করবে, তাহলে আমাদের এখানে, আর আমরা জিনিসটা এভাবে দেখতে পাবো। বুঝা গেছে? মাল্টিপল রিফ্লেকশনের মাধ্যমে আলোক রশ্মি একবার রিফ্লেকশন হয়ে আসলো, অসীম থেকে এসে অবতল দর্পণে আপতিত হলো, সেই অবতল দর্পণ থেকে রিফ্লেক্টেড রশ্মিগুলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা একটি সমতল দর্পণে আপতিত হয়ে পুনরায় রিফ্লেক্টেড হয়ে একটা লেন্সের মধ্য দিয়ে আমাদের চোখে প্রবেশ করে। তাহলে আমি দেখতে পাচ্ছি না দূরবর্তী জিনিস কি, ওদিকে না তাকায় এখন এদিকে তাকায় দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে কি রিফ্লেক্টিং টেলিস্কোপ, এটাই হলো পলিসি। এই রিফ্লেক্টিং টেলিস্কোপেও দেখলাম বিবর্ধনের রাশিমালাগুলো, এখানে তো আর নলের দৈর্ঘ্য নাই, এখানে নলের দৈর্ঘ্য আমাদের লাগতেছে না। বিবর্ধনের রাশিমালা তোমার এই যে দূরবীক্ষণ যন্ত্রের স্পষ্ট দর্শনের ক্ষেত্রে যে রাশিমালা সেটাই ব্যবহার করা হয়েছে। এবং তাহলে এই দেখো তো দেখি এগুলো নিশ্চয়ই লেন্সগুলো এমনভাবে রাখতে হবে যাতে 25 সেন্টিমিটার হয়। তাহলে এইগুলোর জায়গাগুলোকে কী করতে হবে, বারবার চেঞ্জ করতে হবে। করাটার নামই হচ্ছে কি ফোকাসিং। তাহলে যদি আমরা একটা প্রশ্ন করি, দূরবীক্ষণ যন্ত্র বা অনবীক্ষণ যন্ত্রে ফোকাসিং মানে কি বলবা, কে পারে? ফোকাসিং মানে কি? ফোকাসিং মানে হচ্ছে অভিলক্ষ্য কর্তৃক সৃষ্ট যে বিম্বটা, সেটা সচরাচর যদি অভিনেত্রের ফোকাসে থাকে তাহলে অবাস্তব কি অস্পষ্ট বিম্ব তৈরি হয়। আর সেই বিম্বটাকে কি করতে হবে, অভিনেত্রের ফোকাসের ভিতরে আনতে হবে অবাস্তব এবং স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে বিম্ব পাওয়ার জন্য। এটা করার জন্য যে কাজ করতে হয় তার নাম কি ফোকাসিং। বাস্তবে আশা করি তোমরা বুঝতে